আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে অনুশীলন 2 আজকের আমাদের অর্থাৎ আমরা গাণিতিক সমস্যা সমাধান করছিলাম। তো এখানে আছে জনাব রাতুল 2024 সালের 1 মে নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেন সমূহ নিম্নরূপ। মে 4 তারিখে আছে ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। মে মাসের 8 তারিখে রফিকের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা। মে মাসে 12 তারিখে আছে আসবাবপত্র ক্রয় 500 টাকা। 20 তারিখে আছে ব্যাংক হতে উত্তোলন 3,000 টাকা। 25 তারিখে বাট্রা প্রদান করা হলো 500 টাকা এবং 30 তারিখে আছে ভাড়া চেকের প্রদান 5,000 টাকা। তো আমাদের করণীয় হচ্ছে একটি জাবেদা বই প্রস্তুত করতে হবে। তো আমরা সবার জাবেদা বই তৈরি করতে পারি। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এবং আজকে দেখা যায় আমরা প্রথমে লিখবো হচ্ছে জনাব রাতুলের জাবেদা বই। আমরা এখানে ছক করব। ঠিক আমরা এভাবে জাবেদা ছকটা তৈরি করব এবং বিবরণ তারিখ এগুলো সব লিখে নেব। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তারিখের ঘরে প্রথমে আমরা সাল লিখলাম, এরপরে মাস এবং তারিখ লিখবো। আমাদের মে মাসের 1 তারিখ। আমাদের মে মাসের 1 তারিখে আছে নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। তো আমাদের এখানে কি কি পক্ষ হবে সে পক্ষগুলো যাওয়ার আগে আমরা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা একটু দেখি। তোমরা সবাই এই সূত্রটি জানো। অনেকে জাবেদা মুখস্থ করে, মুখস্থ করার কিছু নেই। তোমাদের 1 তারিখে যে লেনদেনটি ছিল নগদ টাকা এবং 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে, এই লেনদেনে কয়টি পক্ষ আছে সেটা আমরা একটু দেখি। আমাদের এখানে আছে নগদান হিসাব, আছে ক্রয় হিসাব এবং আছে মূলধন হিসাব। কারণ আমরা জানি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে নগদান একটা পক্ষ হবে। 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে, যদি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে তাহলে আমাদের ক্রয় একটা পক্ষ হবে। এবং যেহেতু মালিক ব্যবসা শুরু করছে তার কারণে আমাদের মূলধন নামে একটা পক্ষ হবে। এটা আমরা কিন্তু জাবেদা প্রথম পর্বে দেখেছিলাম যে জাবেদার নিয়মের ভিতরে এটা আমাদের ছিল। এখন কথা হচ্ছে নগদান হিসাব আমাদের কোন হিসাব? সম্পদ হিসাব। আচ্ছা, নগদ আমাদের সম্পদ হিসাব। সম্পদ এখানে কি হয়েছে আমাদের কারবারে নগদ টাকা, এটা আমাদের কারবারে যদি মালিক টাকা দেয় তাহলে আমাকে এখানে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি হবে, তাই না? এই কারণে এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, ফলে এটা আমাদের ডেবিট হয়েছে। এই যে আমাদের সম্পদ বৃদ্ধি হলে কি হবে? ডেবিট। ক্রয় হচ্ছে আমাদের ব্যয় হিসাব কারবারের। তবে যতবার পণ্য ক্রয় করব ততবার আমার ক্রয় বাবদ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এই ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি হলে কি হবে? ডেবিট। আমাদের এখানে কি হয়েছে? ডেবিট। এবং মূলধন হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হবে আমাদের ক্রেডিট। তাহলে আমরা এখন তিনটা পক্ষ পাইছি এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। তো আমরা এখন যাবো এখানে লিখতে পারি যে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা টাকা লিখলাম, নগদ আছে 50,000 টাকা, ক্রয় আছে কত টাকা? 20,000 টাকা। টোটাল আছে আমাদের কত? 70,000 টাকা। এখন এখানে আমাদের ব্যাখ্যাটা কি হবে? আমরা কিন্তু এখানে ব্যাখ্যা লিখবো, প্রত্যেকটা অঙ্কে আমাদের এখানে ব্যাখ্যা লিখতে হবে। লেনদেনের শেষে এখানে আমাদের ব্যাখ্যা লিখবো যে নগদ টাকা ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। যেহেতু আমাদের এখানে জায়গা কম, যার কারণে আমি আর ব্যাখ্যাটা লিখছি না। তো আমাদের জাবেদায় কিন্তু অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। এরপর আমরা মে মাসের 4 তারিখে আসি। মে মাসের 4 তারিখের লেনদেনটি হচ্ছে ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংকে যদি হিসাব খোলা হয় তাহলে দুটো পক্ষ কি হবে আমরা এটা আগে দেখি। আমাদের একটা পক্ষ হবে আছে ব্যাংক এবং আরেকটা পক্ষ হচ্ছে নগদ। কারণ আমরা নগদ টাকা ব্যাংকে জমা দিই। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে আমরা একটু ছক করি, ছক করলে আমাদের সুবিধা হবে না। আমাদের এটা হচ্ছে কারবার এবং এটা হচ্ছে ব্যাংক, ঠিক আছে? তো আমি এই টাকা ব্যাংকে জমা দিচ্ছি। তো ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা পরিমাণ কি বাড়ছে, আর আমার কারবার থেকে কি নগদ টাকা কমছে। তো ঠিক সেই জিনিসটা এখানে আমাদের আছে যে ব্যাংক হচ্ছে আমাদের সম্পদ, ঠিক আছে? ব্যাংক সম্পদ। তো
তো সম্পদে আমাদের টাকা পরিমাণ কি হচ্ছে, এখানে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা সূত্র দেখি যে সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট, যার কারণে এটা আমাদের ডেবিট আছে। আচ্ছা, নগদ টাকা কি আমার সম্পদ, নগদ টাকা আমাদের হ্রাস পাচ্ছে, এ কারণে কি হচ্ছে আমাদের ক্রেডিট হচ্ছে। তো আমরা সবসময় জাবেদাগুলো নিয়ম মোতাবেক করার চেষ্টা করব যাতে আমাদের ভুল না হয়। অর্থাৎ আমরা যদি মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের জাবেদা আমরা কিন্তু ভুল করার সম্ভাবনা আমাদের বেশি থাকবে। আমরা সবসময় বুঝে বুঝে করার চেষ্টা করব, কখনো জাবেদা মুখস্থ করবো না। শুধু জাবেদা না, কোনো অঙ্ক আমরা মুখস্থ করতে যাব না, ঠিক আছে। তো আমাদের এখানে জাবেদা আমরা দেখতাম ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, 5,000, এখানেও 5,000, অর্থাৎ ডেবিট 5,000, ক্রেডিট 5,000। আমাদের ব্যাখ্যা হবে নগদ টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। এরপর আসি মে মাসের 8 তারিখ। আমাদের 8 তারিখে আছে রফিকের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা। তো আমরা জাবেদা পর্বে মানে জাবেদার প্রথম পর্বে দেখেছিলাম যে পণ্য বিক্রয় সংক্রান্ত নিয়মের ভিতরে একটা কথা ছিল যে পণ্য বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকলে আমাদের দেখতে হবে যে এই লেনদেনের ভিতরে কোথাও নগদ বা চেক উল্লেখ আছে কিনা। তো আমাদের এই অঙ্কে কিন্তু উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে তাহলে ওই লেনদেনটিকে আমাদের ধারে বিক্রয় মনে করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি যে যদি আমরা ধারে পণ্য বিক্রয় করি তাহলে আমাদের কিসের সৃষ্টি হবে, প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে। আমাদের এখানে দুটো পক্ষ দেখি, একটি হচ্ছে প্রাপ্য হিসাব এবং আরেকটা হচ্ছে কি আমাদের বিক্রয় হিসাব। তো প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের সম্পদ। আমি যতবার বাকিতে পণ্য বিক্রি করব ততবার আমার প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাবে। তো সম্পদ বৃদ্ধি পেলে আমাদের কি হবে, ডেবিট হবে, এবং বিক্রয় হচ্ছে আমাদের আয়। আমি যতবার পণ্য বিক্রি করবো ততবার আমার বিক্রয় বাবদ আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। তো আয় যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হবে, ক্রেডিট হবে। দেখো আমরা এখানে কিন্তু মুখস্থ করতেছি না যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা কিন্তু এভাবে করছি না, আমরা সূত্র মোতাবেক জাবেদা করার চেষ্টা করতেছি। তো আমাদের এখানে জাবেদাটা হবে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কেন ডেবিট এবং কেন ক্রেডিট আমরা এখন সেটা বুঝতে পারছি। তো আমরা এখানে টাকা লিখলাম, ডেবিটে 15,000 টাকা এবং ক্রেডিটে 15,000 টাকা। আমরা মে মাসে 12 তারিখে আসি। 12 তারিখে আছে আসবাবপত্র ক্রয় 500 টাকা। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে আমি কি আসবাবপত্রের ব্যবসা করতেছি নাকি আমি আসবাবপত্রটা ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করতেছি, কোনটা। আমরা এখানে আসবাবপত্রটা ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করছি, এক্ষেত্রে আমাদের ক্রয় কোনো পক্ষ হবে না, আমাদের আসবাবপত্রকে একটা পক্ষ করতে হবে, ঠিক আছে। তো আমাদের পক্ষগুলো হবে, একটা হবে আসবাবপত্র হিসাব, এবং আমরা কিসে ক্রয় করতেছি, অবশ্য নগদে ক্রয় করতেছি। তাহলে আমাদের আসবাবপত্র হচ্ছে কারবারের সম্পদ এবং নগদ টাকা হচ্ছে কি আমাদের সম্পদ। আমি আসবাবপত্র ক্রয় করলে আমার সম্পদের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে, এবং আমার কারবার থেকে নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে। তো আমরা সবাই জানি এবং আমাদের সামনে সূত্র দেওয়া আছে এখানে যে সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। তো আমরা সূত্র মোতাবেক কিন্তু আমরা এখানে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করছি। আসলে মূলত আমাদের বইতে কিন্তু এইভাবে জাবেদাগুলো করে দেওয়া নাই, হ্যাঁ, এভাবে বোঝা দেওয়া নাই। তো আমরা এখানে জাবেদা লিখতে পারি যে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 500 টাকা, ক্রেডিটে 500 টাকা। আমরা 20 তারিখে আসি। ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। তো ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয়, এখন এখানে আমাদের জাবেদা পর্বে সম্ভবত তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম ব্যাংক সংক্রান্ত নিয়মের ভিতরে ব্যাংক থেকে উত্তোলন করার সময় কারবারের প্রয়োজন অথবা ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ আছে কিনা এই জিনিসটা আমাদের দেখতে হবে। তো আমাদের এখানে কারবারের প্রয়োজন অথবা অফিসের প্রয়োজন, ওই ব্যক্তিগত প্রয়োজন কোনোটি কিন্তু উল্লেখ করা নেই, শুধু বলা আছে ব্যাংক থেকে উত্তোলন। এক্ষেত্রে এই লেনদেনটিকে আমাদের অফিসের প্রয়োজন ধরে অঙ্ক করিতে হইবে। আমাদের যদি আমরা ব্যাংক থেকে টাকা উঠাই আমাদের দুটো পক্ষ হবে, একটি হচ্ছে আমাদের নগদান হিসাব এবং অন্যটি হচ্ছে আমাদের ব্যাংক হিসাব। তো দেখো আমরা যদি ব্যাংকে থেকে টাকা উঠাই তাহলে আমার কাছে নগদ টাকা পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে। আমরা জানি নগদ হচ্ছে আমাদের সম্পদ হিসাব, সঙ্গে সঙ্গে ব্যাংকও আমাদের সম্পদ। আমাদের নগদ টাকা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং
ব্যাংকের থেকে হ্রাস পাচ্ছে। তো আমাদের দুটো যদি সম্পদ হিসাব হয়, তাহলে আমাকে সম্পদ দেখো বৃদ্ধি হলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। আমাদের বৃদ্ধি হয়েছে কি নগদান হিসাব, আমাকে নগদ টাকা বৃদ্ধি হয়েছে, এখানে নগদ হিসাবে এখানে আমাদের ডেবিট আছে। আর আমাকে ব্যাংকের থেকে টাকা কমছে অর্থাৎ হ্রাস পেয়েছে, এই কারণে আমাদের ব্যাংক হিসাব কি হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে। তো আমরা এখন জাবেদার এখানে লিখতে পারি যে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এখানে ডেবিটে টাকা বসালাম এবং ক্রেডিটে টাকা বসালাম। এরপরে আসছে আমাদের বাট্টা সংক্রান্ত নিয়ম। আমরা যে নিয়মটির কথা ক্লাসে বলছিলাম যে বাট্টা প্রদান করা হলে 500 টাকা, এই দুইটা পক্ষ কি হবে, তো বাট্টা প্রদান করলে আমাদের দুটো পক্ষ হবে, একটা হচ্ছে বাট্টা হিসাব এবং আরেকটা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব। কেন প্রাপ্য হিসাব হবে এটা কিন্তু আমরা জাবেদার নিয়মের ভিতরে দেখছিলাম। তো দেখো আমি একটু এখানে বোঝানোর চেষ্টা করি। আমি এই ব্যক্তির কাছে ধারে পণ্য বিক্রি করছি, এখন এর কাছ থেকে আমি টাকা আদায় করার সময় কিছু টাকা ছাড় দিচ্ছি, কিছু টাকা কম নিচ্ছি, ওই যে টাকাটা কম নিচ্ছি ওইটাকে বোঝা হচ্ছে প্রদত্ত বাট্টা। তো এই ক্ষেত্রে আমাদের দুটো পক্ষ হবে, একটা হচ্ছে আমাদের বাট্টা হিসাব এবং আরেকটা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব। তো বাট্টাটা হচ্ছে আমার ব্যয়, কারণ আমি তার কাছ থেকে যে টাকাটা কম নিচ্ছি সেটা আমার ব্যয় হচ্ছে এবং ব্যয়ের পরিমাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রাপ্য হিসাব ছিল আমার সম্পদ, ঠিক আছে। এখানে তার কাছ থেকে যখন টাকাটা আমি কমাই নিচ্ছি তখন তাকে আমি কি করে দিচ্ছি, ক্রেডিট করেছি, অর্থাৎ হ্রাস পেয়ে যাচ্ছে সে আমার। এখানে দুটো পক্ষ হচ্ছে আমাদের, একটা বাট্টা একটা হচ্ছে প্রাপ্য হিসাব। তো আমরা এখন আমাদের লিখতে পারি যে বাট্টা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা টাকা লিখলাম এখানে 500 টাকা 500 টাকা। এরপর আসলাম আমরা মে 30 তারিখে ভাড়া চেক প্রদান আছে 5000 টাকা, মানে ভাড়া বাবদ আমরা চেক দিয়েছি 5000 টাকার। তো এখানে দুটো পক্ষ হবে আমাদের, একটি হচ্ছে ভাড়া হিসাব এবং অন্যটি হচ্ছে ব্যাংক হিসাব। দেখো এখানে ভাড়া হচ্ছে আমাদের ব্যয় হিসাব, ব্যয় কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এই কারণে ডেবিট হয়েছে। এবং ব্যাংক হচ্ছে আমাদের সম্পদ হিসাব, এটা আমাদের হ্রাস পেয়েছে, এই কারণে ক্রেডিট হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি ভাড়া হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এখানে টাকা লিখছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে জাবেদা বইটার যোগফল বের করতে হবে। তো আমরা যোগফলটা বের করি। আমাদের ডেবিট পাশের যোগফল এবং ক্রেডিট পাশের যোগফল অবশ্যই অবশ্যই সমান হতে হবে। তো এখানে ৯৯,০০০ টাকা ডেবিট এবং ৯৯,০০০ টাকা ক্রেডিট। তো তার নিচে আমরা দুটো দাগ দিয়ে আমরা হিসাবটা বন্ধ করব। তো এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। আমরা এখান থেকে মানে যারা যারা নতুন যে জিনিসগুলো শিখছি, যে জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়েছে, তারা একটু কমেন্টস করে জানাবে যে আমি আজকে কি কি জিনিস শিখছি। আর আমরা বাসায় অবশ্যই এভাবে হিসাবের সঙ্গে মিল করে এবং সূত্রের সঙ্গে মিল করে জাবেদা করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।